ক্লাস 10 আজকে আমরা অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেত নিয়ে আলোচনা করব। এখন অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেতের আমরা চিত্র দেখি যে এ চিহ্নিত করা যে চিত্রটা এটা হচ্ছে অ্যানালগ সংকেতের আর বি চিহ্নিত করা চিত্রটা হচ্ছে ডিজিটাল সংকেতের। এখন সংকেত আসলে কি জিনিস? সংকেত হলো আসলে কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যেটা নির্দিষ্ট তথ্য বহন করে। তাহলে সংকেত কি? সংকেত হচ্ছে কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যেটা নির্দিষ্ট তথ্য বহন করে, যে কোনো ইনফরমেশন দিবে। এখন যেমন আমরা যদি 10 সেকেন্ড লিখি, তার মানে কি এটা 10 সেকেন্ড সময়ের কথা বোঝাচ্ছে এই চিহ্নটা দ্বারা। কিংবা পানির অণুর সংকেত H2O, এটা দিয়ে আমরা কি বুঝবো? যে পানির অণুকে বোঝাচ্ছে, পানির একটা অণু বোঝানো হচ্ছে। তাহলে আমরা জানলাম যে সংকেত হচ্ছে কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যেটা নির্দিষ্ট তথ্য বহন করে। এখন তথ্য বহন করার জন্য আমরা নানা ধরনের মাধ্যমে নানা ধরনের সংকেত ব্যবহার করতে পারি। আমরা আসলে বৈদ্যুতিক বা তড়িৎ সংকেতকে আমরা যে বিবেচনা করে আমরা যদি সংকেত প্রেরণের দিক বিবেচনা করি, তাহলে ইলেকট্রিক্যাল সংকেতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ সংকেত, একটা হচ্ছে ডিজিটাল সংকেত। আচ্ছা, এখন আমরা আসি যে অ্যানালগ সংকেতটা কি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা একটু স্ক্রিনে দেখি যে অ্যানালগ সংকেত আসলে কি। যেমন আমাদের চারপাশে প্রতি মুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু, সেগুলোকে আমরা কোনো এক ধরনের তথ্য বহুপত্য হিসেবে প্রকাশ করি। যেমন যে কোনো শব্দ হলে সেই শব্দটাকে আমরা একটা চিহ্নের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কত সেটা প্রকাশ করতে পারি, তাপমাত্রা কত সেটা আমরা যেমন ডিগ্রি সেলসিয়াস দিয়ে ব্যবহার করি। তো এই ধরনের কোন তথ্য বহুপত্য হিসেবে প্রকাশ করি। তাদের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, যেমন তাপমাত্রা আস্তে আস্তে পরিবর্তিত হতে পারে, 10 ডিগ্রি থেকে বেড়ে আরো বেশি হতে পারে, 20-25 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম হতে পারে। আমরা এগুলাকে আমরা প্রকাশ করি বিভিন্ন সংকেতের মাধ্যমে। আচ্ছা, এখন আমাদের নানা কাজে সেই মানের প্রয়োজন হতে পারে। যেমন আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি জানতে চাই, তাহলে আমরা সেটাকে আমরা একটা কত সেটার মান যখন দেওয়া হবে সেটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এখন সেই মান আমরা সংরক্ষণ করতে পারি, বিশ্লেষণ করি, কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করি। যেমন আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা সারা দেশে হতে পারে, দেশের কোনো একটা এলাকাতে হতে পারে, হ্যাঁ, কোন একটা জেলাতে হতে পারে যে এই জেলার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা এত ছিল, আরেকটা জেলায় হয়তো সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা একটু পার্থক্য ছিল। এই যে আমরা তাহলে বিশ্লেষণ করতে পারি যে আমাদের দেশের কোথায় আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, কোথায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল, এটা আমরা বিশ্লেষণ করতে পারি বা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। উপাত্ত প্রক্রিয়া করার জন্য আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারি। নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা এই তথ্য উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব, এবং এই ধরনের সংকেত বা সিগন্যালকে আমরা বলি অ্যানালগ সংকেত বা অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, শব্দটাকেও আমরা বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করতে পারি। এই অ্যানালগ সিগন্যালকে যদি সরাসরি কোনো এক ধরনের ইলেকট্রনিক্স দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স। আর ডিজিটাল সংকেতটা কি? ডিজিটাল সংকেত হচ্ছে নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা তথ্য বহুপাত্রের এই সিগন্যালকে সম্পূর্ণ অন্যভাবে প্রক্রিয়া করা সম্ভব। যেমন একটু পরপর তার মানটা কত বের করে কোনো এক ধরনের সংখ্যা প্রকাশ করে নিতে হয়। যেমন ধরো ঘড়ির কথা আমরা চিন্তা করি, ডিজিটাল ঘড়িগুলা কি হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর তার সংখ্যাটা পরিবর্তিত হয়। যেমন আমরা যদি ঘড়ির প্রতি ঘন্টাটা আমরা হিসাব করতে যাই, তাহলে প্রত্যেক সেকেন্ডের পর পরিবর্তিত হয়।
দেখো যে 10টা, হ্যাঁ 10টা 20 বাজে এবং তার সেকেন্ড গুলো কিন্তু পরিবর্তিত হইতে থাকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে 60 সেকেন্ডের পরে 1 মিনিট সময়টা আবার পরিবর্তিত হয়ে উঠে আসে। এখন এই যে ডিজিটাল সংকেতের মাধ্যমে যে সংখ্যায় যে প্রকাশ করে নিতে হয় ঘড়ির মানটাকে, আমরা দেখি ডিজিটাল ঘড়িগুলাতে একটু পরপর তার মানটা পরিবর্তিত হয়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে 60 সেকেন্ড পর্যন্ত পরিবর্তিত হয়। তারপর ধারাবাহিকভাবে এই সংখ্যাটির মানকে সংরক্ষণ করতে হয়। যে 1 ঘন্টা হলো, হ্যাঁ 60 সেকেন্ড হলো, 60 সেকেন্ডের 1 মিনিট হলো, 1 মিনিট, এরকম করে 60 মিনিট পরে আবার 1 ঘন্টা সময় পরিবর্তিত হলো, 10টা থেকে 11টা বাজলো। এইরকম ধারাবাহিকভাবে এই সংখ্যাটার মানকে সংরক্ষণ করতে হয়। যখন সংকেতের মানকে সংখ্যায় বা ডিজিটে পরিবর্তন করে নেওয়া হয় তখন তাকে আমরা বলি ডিজিটাল সংকেত। ঠিক আছে? কিন্তু এমনিতে ঘড়িগুলোতে কি হয়, ঘড়ির কাঁটাটা কতক্ষণ পর পরে ঘুরে আসে, তাই না? মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটাগুলো ঘুরে আসে। কিন্তু ডিজিটাল ঘড়িতে কি জাস্ট সংখ্যাগুলো পরিবর্তিত হয়। তখন আমরা ডিজিটাল সংকেতের এই সংখ্যাগুলো আমাদের প্রয়োজন মতো ইলেকট্রনিক্স ব্যবহার করে প্রক্রিয়া করতে পারবো। যখন আমরা সেটিকে তার মূল অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করতে হয় তখন ধারাবাহিকভাবে সংরক্ষিত মানের সমান বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে নিতে হয়। হ্যাঁ, তারপরে আমরা কি করতে পারি, দৈনন্দিন জীবনে যে এই যে সংকেতগুলো যে আমরা ব্যবহার করি সেগুলো কি করি, যে 10 ভিত্তিক দশমিক সংখ্যা ব্যবহার করি। 10 ভিত্তিক দশমিক সংখ্যা ব্যবহার করি, যেমন 1, 2, 3, 4 এভাবে করে আমরা 10 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু করি। কিন্তু আমরা সংখ্যাটা কি করি, 0 থেকে শুরু করি 9 পর্যন্ত, তার মানে 10টা ডিজিট আছে এখানে। এখন এই ইলেকট্রনিক্সে এই সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা দিয়ে, এবং তাহলে খুব সহজে একটা নির্দিষ্ট ভোল্টেজকে আমরা 1 এবং 0 ভোল্টেজকে 0 ধরে আমরা প্রকাশ করি। এবং এই ধরনের ইলেকট্রনিক্সে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে পারি। এখন যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স এর সবচেয়ে বড় কি সেটা হচ্ছে কম্পিউটার। আমরা যে কম্পিউটার ব্যবহার করছি, এই কম্পিউটারে সকল তথ্যের আদান প্রদান বা তথ্য প্রক্রিয়া করা হয় কি দিয়ে, ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। এবং ইন্টারনেটের কথা আমরা বলতে পারি বা কম্পিউটার নেটওয়ার্কের কথা আমরা বলতে পারি, এগুলোকে ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এখন দেখো ইমেলের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, বা ফ্যাক্সের মাধ্যমে আমরা পাঠাই। তো এই শব্দ, ছবি বা ভিডিও ইত্যাদি সিগন্যাল গুলো শুরু হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে এবং ব্যবহারও হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে, কিন্তু সেগুলো ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে বা পরিবর্তিত করে সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ করা হয়। এবং দেখা যায় অ্যানালগ সিগন্যালে মানে খুব সহজেই নয়েজ হতে পারে বা প্রবেশ করে সিগন্যালের গুণগত মানকে নষ্ট করে দিতে পারে বা পরিবর্তিত করতে পারে। কিন্তু ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে নয়েজ মানে সহজে প্রবেশ করতে পারে না বা নয়েজ হয় না বললেই চলে। যেমন ধরো একটা সময় ছিল, এখন যেমন আমরা মোবাইলে যে কথা বলি, আমরা আমাদের দেশ থেকে বাইরের বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে আমরা কথাবার্তা বলতে পারি খুব সহজেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই কল করে আমরা কথা বলতে পারছি, বা ডিজিট গুলোতে বা সংখ্যাগুলোতে আমরা কি করি, মোবাইল নাম্বারে ফোন করে আমরা কথা বলতে পারছি। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে ঢাকা থেকে চিটাগাং বা কুমিল্লা বা খুলনা যদি কথা বলতে চাইতাম, তাহলে কি করতে হতো, আমাদেরকে টেলিফোন অফিসে, হ্যাঁ টেলিফোন এক্সচেঞ্জে বলি, সেই টেলিফোন এক্সচেঞ্জে আমাদেরকে ফোন করতে হইতো। ফোন করে তখন বলতে হইতো যে আমাদেরকে, আমরা এখন কোথায় কথা বলবো, খুলনা যদি কথা বলতে চাই, তাহলে খুলনার একটা কোড নাম্বার আছে, সেই নাম্বারে তাদেরকে কানেক্ট করে দিতে হইতো। এবং সেই টেলিফোন এক্সচেঞ্জ থেকে যখন সেই নাম্বার, খুলনার যে কোড নাম্বার, সেই কোড নাম্বারে আমাদেরকে কানেকশন দিয়ে দিত, তখন আমরা সেই খুলনার যে বাসায় আমরা কথা বলতে চাই, সেই বাসার যে ফোন নাম্বার, সেই নাম্বার আমাদেরকে রিং করতে হতো। তখন এভাবে ঢাকা থেকে খুলনার কথা বলা যেত।
বা আমরা যদি বাংলাদেশের বাইরে কোথাও, হ্যাঁ, ইন্ডিয়াতে বলো, আমেরিকাতে বলো, হ্যাঁ, জাপানে বলো, যে কোনো জায়গায় কথা বলতে চাইতাম, তাহলেও আমাদেরকে টেলিফোন এক্সচেঞ্জে আমাদেরকে ফোন দিতে হইতো, ফোন দিয়ে বলতে হইতো যে আমরা আমেরিকাতে বা জাপানে কথা বলতে চাই, এবং সেই কোড নাম্বারে তারা কানেক্ট করে দিত। তারপরে সেখানে আমাদেরকে সেই দেশের নাম্বারে আমাকে ফোন করে সেখানে কথা বলতে হতো। তখন দেখা যেত যে আমরা যখন কথা বলছি মাঝখান দিয়ে ক্রস কানেকশন হয়ে যেত, অন্য কোনো জায়গা থেকে আবার হয়তো কেউ কল করেছে, সেই ক্রস কানেকশন হয়ে যেত, যে দুইজন ব্যক্তি হয়তো কথা বলছে, তার মাঝখানে হয়তো আমি কারোর সাথে কথা বলছি, এবং দুইজনের ক্রস কানেকশন হয়ে যাওয়ার কারণে অনেক ধরনের ঝামেলা তৈরি হয়ে যেত। কিন্তু এখন ডিজিটাল সিগন্যাল হওয়াতে, এই ডিজিটাল সংকেতের কারণে এখন আর এই সমস্যাটা হয় না। আমরা মোবাইলে যখন কল করি তখন কিন্তু ক্রস কানেকশনের কোনো সম্ভাবনা থাকে না। তার মানে অ্যানালগ সংকেত থেকে ডিজিটাল সংকেতের সুবিধাটা হচ্ছে যে এইটাকে আমরা গুণগত মান এটা নষ্ট করতে পারবে না, এবং এইটা নির্দিষ্ট সময় পর পর এটার মান পরিবর্তিত হবে, এবং দেখা যায় যে একই মানে জিনিসটা প্রকাশ পাইতে থাকে। এবং ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়, এবং এই আইসি গুলো ধীরে ধীরে কি হয়, আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, যার কারণে অনেক কম সময়ে আমরা নির্ভুলভাবে অনেক বেশি পরিমাণে ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করতে পারি। এবং আস্তে আস্তে দিন দিন কি হচ্ছে, ডিজিটাল প্রক্রিয়া করার বিষয়টা আরো বেশি আধুনিক হচ্ছে, আরো বেশি সহজ হচ্ছে, এবং যে এইটা আমাদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে আসছে। তাহলে এই যে অ্যানালগ সংকেতের চাইতে তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে অ্যানালগ সংকেত কি ব্যাখ্যা করো, বা ডিজিটাল সংকেত কি ব্যাখ্যা করো, বা অ্যানালগ সংকেতের চাইতে ডিজিটাল সংকেত সুবিধাজনক ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তখন তোমরা এই অ্যানালগ সংকেতের এই যে অংশগুলো, এই অংশগুলো যা আছে এগুলো ভালো করে বই থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা রেডিও সেটের ছবি দেয়া আছে। রেডিওতে আমরা কি করতে পারি, বিভিন্ন খবর শুনতে পারি, বা বিভিন্ন ধরনের নাটক বা বিভিন্ন অনুষ্ঠান। যখন আমাদের টেলিভিশনে বা ছবি প্রেরণ হয় নাই, হ্যাঁ, ছবি আমরা প্রেরণ করতে পারি, তখন কি হতো, এই রেডিওর মাধ্যমে আমরা কিন্তু সব মানে বিভিন্ন ধরনের নাটকগুলো শুনতাম, বিভিন্ন ধরনের সংবাদ বিনোদনের মাধ্যম ছিল রেডিও। এখন আধুনিক যুগে কিন্তু রেডিও, টেলিভিশন বা যে আধুনিক যে টিভি, এলইডি টিভির প্রচলন চলে এসছে, কিন্তু একসময় রেডিও ছাড়া আমাদের কোনো গতি ছিল না। এখন রেডিও সম্প্রচার স্টেশন স্টুডিওতে যখন কেউ মাইক্রোফোনে, যেমন মাইক্রোফোন এর আগের ক্লাসে আমরা কিন্তু মাইক্রোফোনের কথা আলোচনা করেছিলাম, এই যে মাইক্রোফোনে কোনো যখন কথা বলা হইতো, সেই শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হইতো, এবং বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে সেটা সেই গ্রাহকের কাছে যে পৌঁছাতে, এবং সেখানে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিদ্যুৎ শক্তিতে, এবং বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গ্রাহক অর্থাৎ শ্রোতার কানে যে পৌঁছাইত। তো রেডিও স্টেশনে বা রেডিওর যেমন টেলিভিশন ভবন যেমন আছে আমাদের বাংলাদেশ টেলিভিশন ভবন বা টেলিভিশন সম্প্রচার কেন্দ্র বা চিটাগাংয়ের আছে, তো সেই রকম ভাবে আমাদের যে রেডিও সম্প্রচার কেন্দ্র আছে, রেডিও সম্প্রচার স্টেশন স্টুডিওতে যখন কেউ মাইক্রোফোনে কথা বলে, তখন সেই শব্দ শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়। এবং এই বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়, বিদ্যুৎ তরঙ্গ যে গ্রাহক বা আমরা বলতে পারি শ্রোতা যে খবরটা শুনতে যাচ্ছে, সেই শ্রোতার কাছে বিদ্যুৎ তরঙ্গ শব্দ তরঙ্গে রূপান্তরিত হবে, মানে অর্থাৎ শব্দ শক্তিতে রূপান্তরিত হবে এবং শ্রোতার কানে যে পৌঁছাবে। তা আমরা এই তরঙ্গটাকে 20 হার্জ, হার্জ কি, এটা হচ্ছে আমরা বলতে পারি যে হর্স পাওয়ার, হ্যাঁ, যেটাকে শব্দের কি বলবো, আমরা যেমন শব্দের কম্পাঙ্ক, মানে একটা শব্দ যখন হয়, যেমন একটা বাটিকে যদি আমরা কাঁসার বাটি বা পিতলের বাটি বা স্টিলের বাটিকে আমরা যখন মাটিতে ফেলবো, তখন কি হবে,
সেটা ঝনঝন করে শব্দ সৃষ্টি হবে। এবং শব্দ কতক্ষণ সৃষ্টি হবে? যতক্ষণ এটা কাঁপতে থাকবে ততক্ষণ কিন্তু আমরা বাটিটার শব্দটা শুনতে পাবো, এবং কম্পন থেমে গেলে শব্দটা থেমে যাবে। আমরা যদি বাটিটাকে হাত দিয়ে, সেই কম্পনশীল বাটিটাকে আমরা হাত দিয়ে স্পর্শ করি, তখন সেটার কিন্তু কম্পন থেমে যাবে এবং শব্দ থেমে যাবে। তো এই শব্দের কম্পাঙ্ক, অর্থাৎ একটা বস্তু প্রতি সেকেন্ডে যতবার কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলি শব্দের কম্পাঙ্ক। আবারও বলছি আমি, একটা বস্তু প্রতি সেকেন্ডে যতবার তার কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলবো সেই বস্তুর কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা হার্টজ দিয়ে প্রকাশ করি। যেমন সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক আমরা মিটার, সময়ের একক সেকেন্ড, ওজনের একক নিউটন, এভাবে করে আমরা পরিমাপ করি বা একক লিখি। তেমনি ভাবে শব্দের কম্পাঙ্ক পরিমাপ করার জন্য আমরা হার্টজ ব্যবহার করি, এইচ জেড দিয়ে এটাকে আমরা ব্যবহার করি। তো আমরা কোন ধরনের শব্দ শুনতে পাই? আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় 20 হার্টজ থেকে 20,000 হার্টজের কম্পাঙ্ক পর্যন্ত শব্দ। প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার যদি কম্পন হয়, সেই কম্পনের মাত্রার শব্দ আমরা শুনতে পাই। এটাকে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ আমরা বলতে পারি। এখন কাজী শব্দ থেকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত এই মানে বৈদ্যুতিক তরঙ্গে যে আমরা রূপান্তরিত করি, এই সিগন্যালটার কম্পাঙ্ক এই একই হবে। এবং এইটাকে যখন আমরা পাঠাতে চাইবো তখন উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ ব্যবহার করব, অর্থাৎ উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে আমরা বাহক তরঙ্গ হিসেবে ব্যবহার করব। মনে করো কেউ একজন মার্কেটে যাচ্ছে, তোমার একটা জিনিস প্রয়োজন হইল, এখন তুমি এক কাজ করতে পারো, তুমি তোমার প্রয়োজন মেটানোর জন্য তুমি নিজে মার্কেটে যেয়ে জিনিসটাকে আনতে পারো, কিন্তু তোমার সেই সময়টা নেই। তখন তুমি কি করবে? যে যাচ্ছে তাকে হয়তো বলে দিলে যে ভাই তুমি আমার জন্য, আমি তোমাকে টাকাটা দিয়ে দিলাম, তুমি আমার জন্য জিনিসটা নিয়ে এসো। এখন তোমাকে যেতে হলো না, কিন্তু তুমি ওই জিনিসটা তার মাধ্যমে তুমি পেলে, বা অন্য কাউকে পৌঁছে দেওয়ার কথা যদি আসে, যে একজন তুমি যেতে পারলে না, অন্য কাউকে জিনিসটা পৌঁছে দিবে, তাহলে একজনকে দিতে পারে, সে হচ্ছে বাহক হিসেবে কাজ করবে। তো তেমনি ভাবে আমরা যখন মাইক্রোফোনের সামনে কথা বলি, সেই শব্দ তরঙ্গটা কি হয়? বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়, এবং বিদ্যুৎ তরঙ্গটাকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য উচ্চ কম্পাঙ্কের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ সেটার বাহক হিসেবে কাজ করবে এবং সেই তরঙ্গটাকে বহন করে নিয়ে যাবে। এবং এই যে বিদ্যুৎ তরঙ্গটাকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের সাথে আমরা যুক্ত করে দিলাম, এটা বাহক হিসেবে কাজ করলো, এবং এই যে যুক্ত করে দিলাম যার কারণে এটা কি হবে? এটা বহন করে সে জায়গা মতো পৌঁছে দিবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলি মডুলেশন। এবং এই তরঙ্গটাকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করবে, কারণ শব্দটা কিছু দূর যাওয়ার পর এই শব্দটার মাত্রা কি একরকম থাকবে? মেয়েরা কথা বলো। মনে করো ক্লাসে আমি যখন পড়াই তখন যারা আমার কাছাকাছি বেঞ্চগুলোতে থাকে তারা শব্দটা স্পষ্ট শুনতে পায়, যত দূরে থাকে তখন কি হয়? শব্দের মাত্রাটা কমে যায় না? মেয়েরা কথা বলছো না কেন? জি মিস। এই ক্যামেরাগুলো অন করো, ক্যামেরা অন করো। জি মিস। হ্যাঁ, অন করেন আগে। জি মিস। সবগুলো ক্যামেরা অফ করে রাখছে, অন করো। আমি এখনই লিভ নিব, ক্লাস ক্লোজ করে দিব। ক্যামেরা অন করো। কি ব্যাপার কি? সিনথি কি করছে? আমি সিনথির চেহারা দেখতে চাই। শব্দ তরঙ্গকে বাহক তরঙ্গের সাথে আমরা যখন মিশ্রিত করব বা যুক্ত করব, এই প্রক্রিয়াটাকে আমরা বলি মডুলেশন। এবং এই
মডুলেটেড তরঙ্গটা অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করা হয়। যেমন আমি যেটা বললাম যে ক্লাসে যখন আমরা পড়াই বা কথা বলি, সামনের বেঞ্চে যারা বসে তারা কথাগুলো ভালো শুনতে পায়, একটু দূরে গেলে হয়তো আমাকে আরেকটু জোরে কথা বলতে হয় দূরের জন্য, যাতে পিছন পর্যন্ত শব্দ পৌঁছায়। পিছন পর্যন্ত তো একই মাত্রার শব্দ শোনা যাবে না। আবার অফ হচ্ছে কেন? এই জন্য এই শব্দগুলোকে বিবর্ধিত করা হয় অ্যাম্প্লিফায়ারের সাহায্যে। রেডিও স্টেশনের যে শব্দগুলো, যেগুলো অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো অনেক দূরের, হ্যাঁ, ব্যক্তিরাও সেই খবরগুলো শুনতে পান। সেজন্য এটা যে বাহক তরঙ্গ বহন করে নিয়ে যায় সেই জায়গা পর্যন্ত এটা অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করা হয় এবং অ্যান্টেনার সাহায্যে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। এবং এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিও তরঙ্গ ভূমি তরঙ্গ হিসেবে কাজ করে। এবং বায়ুমণ্ডলের, আমরা এর আগে ক্লাসে বলেছিলাম যে বায়ুমণ্ডলের 5টা স্তর আছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তো আয়োনোস্ফিয়ারে আয়নিত হয়ে এই বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে বহুদূর পর্যন্ত এই শব্দগুলো ছড়িয়ে যায়। এবং গ্রাহক যন্ত্রের যে অ্যান্টেনা, দেখবে যে রেডিওর কিন্তু এই যে অ্যান্টেনাটা, এটাকে আমরা অ্যান্টেনা বলি। এই অ্যান্টেনা এই তরঙ্গ, রেডিওর এই তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে তারপরে ইলেকট্রনিক্স ব্যবহার করে সেটাকে বাহক তরঙ্গের থেকে আলাদা করে নেওয়া হয় এবং আলাদা করে নিলে সেই বিদ্যুৎ তরঙ্গটা শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় এবং শ্রোতার কানে পৌঁছায়। এবং এই যে আবার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গ থেকে শব্দ তরঙ্গে আবার পরিবর্তিত করা হইল, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিমোডুলেশন। এবং এই ডিমোডুলেটেড বৈদ্যুতিক সিগন্যালটিকে অ্যাম্প্লিফায়ার দিয়ে বিবর্ধন করে শোনার জন্য স্পিকারে পাঠানো হয়। এখন রেডিওতে কিন্তু আমরা যেখানে সব কথাটা শুনি সেখানে স্পিকারের মাধ্যমে এই কথাগুলো আমরা স্পষ্ট শুনতে পাই। এখন এই যে রেডিও তরঙ্গ হিসেবে পাঠানোর জন্য রেডিও সম্প্রচার যে স্টেশন বা কেন্দ্র আছে সেগুলো আলাদা আলাদা কম্পাঙ্ক ব্যবহার করে। এবং গ্রাহক যন্ত্র কি করে, নির্দিষ্ট কোনো স্টেশনে, মনে করো রেডিওতে বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ধরনের খবর আমরা শুনতে পাই। এই রেডিওর এই যে নবগুলো ঘুরিয়ে আমরা সেগুলো সেই স্টেশনের কথাগুলো শুনতে পাই। তো এই সেই কম্পাঙ্কের সিগন্যালে আমরা যদি টিউন করি তাহলে আলাদা আলাদা রেডিও স্টেশনের অনুষ্ঠানগুলো আমরা যখন যেটা ইচ্ছা শুনতে পারবো। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো, আমাদের পছন্দ মতো অনুষ্ঠানগুলো আমরা শুনতে পাবো। আচ্ছা, আমরা একটু পরের ফিগারটা দেখি। দেখো এইখানে যে চিত্রটা আছে, এখানে সম্প্রচার প্রক্রিয়ার একটা চিত্র আছে। দেখো এই যে মাইক্রোফোনের সামনে এই ব্যক্তিকে আমরা মনে করি যে সে হয়তো গান গাইছে, হ্যাঁ, তো এইখানে তার এই যে গানের প্রতিটা শব্দ এই মাইক্রোফোনের যে ডায়াফ্রামে আঘাত করে, ডায়াফ্রাম কম্পন সৃষ্টি করে, যার কারণে এই শব্দগুলা, শব্দ শক্তিটা কি হয়, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন দেখা যাচ্ছে শব্দ তরঙ্গের সাথে বাহক তরঙ্গ যুক্ত করে তৈরিকৃত মডুলেটর তরঙ্গ, এই শব্দ তরঙ্গটাকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হচ্ছে এবং এই শব্দ তরঙ্গটাকে বাহক তরঙ্গ, উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ অর্থাৎ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের সাথে যুক্ত করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে মডুলেশন। তো এই মডুলেশন করে এটাকে অডিও অ্যাম্প্লিফায়ারের সাহায্যে এটাকে বিবর্ধিত করা হচ্ছে। কারণ বিবর্ধিত যদি না করা হয় তাহলে এই শব্দটা এইখানে যে শ্রোতা তার কানে যেয়ে পৌঁছাবে না। তো সেই জন্য এটাকে বিবর্ধিত করা হচ্ছে এবং এই গ্রাহক, এই ট্রান্সমিটারের সাহায্যে এই অ্যান্টেনাতে যে গ্রাহকের যে এখানে যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনা পর্যন্ত পৌঁছাচ্ছে এবং এই তরঙ্গ সম্প্রচার স্টেশন অ্যান্টেনার মাধ্যমে ছড়িয়ে পড়ছে রেডিও তরঙ্গের আকারে। এটা তরঙ্গ আকারে আয়নিত অবস্থায় আমাদের যে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার দিয়ে বা ইথারে এটা তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে এবং এই অ্যান্টেনার সাহায্যে রেডিওর এই অ্যান্টেনাতে এই তরঙ্গটাকে ডিমোডুলেটেড করে বৈদ্যুতিক তরঙ্গ আকারে প্রেরণ করা হচ্ছে এবং বৈদ্যুতিক তরঙ্গটাকে এখানে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হচ্ছে স্পিকারের মাধ্যমে। এবং স্পিকারে
যে শব্দ সৃষ্টি হচ্ছে, এখানে স্পিকারের যে শব্দটা সৃষ্টি হচ্ছে, এই শব্দ তরঙ্গটা এই শ্রোতার কানে এসে পৌঁছাচ্ছে। এইভাবে করে রেডিও স্টেশনে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো শ্রোতারা শুনতে পান। এখন গ্রাহক তরঙ্গের এই যে গ্রাহক বা শ্রোতা যে শব্দটা শুনতে পাচ্ছেন, সেই উচ্চতা বা বিস্তার বাড়ানো বা কমানোর জন্য যে সিগন্যালটিকে সংযুক্ত করা হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে AM রেডিও। অর্থাৎ দেখো, আমরা যখন কোনো একটা গান শুনি, আমাদের প্রয়োজন মতো আমরা গানের শব্দটাকে, যে তরঙ্গের মাত্রাটাকে আমরা বাড়িয়ে বা কমিয়ে দিই। অনেক সময় দেখো কোনো গান আমরা একটু জোরে শুনতে পছন্দ করি, হ্যাঁ, বা হারানো দিনের গানগুলো কিন্তু খুব জোরে শোনা যায় না, একটু আস্তে আস্তে মানে খুব মাত্রা না বাড়িয়ে শুনতে হয়। তাহলে এই যে আমরা শব্দের যে তরঙ্গের যে মাত্রাটা বাড়াবো বা কমাবো, হ্যাঁ, এই সিগন্যালটিকে এই যে পদ্ধতিতে এই সিগন্যালটি সংযুক্ত করা হয়, এই পদ্ধতিটার নাম হচ্ছে AM রেডিও। আর যদি বিস্তার সমান রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেট করা হইতো, তাহলে এই পদ্ধতিকে বলা হয় FM রেডিও। বিস্তার সমান রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেট করা হলে তাকে বলা হয় FM রেডিও। এইভাবে করে আমরা রেডিওতে যে আমরা খবরগুলো শুনতে পাই বা বিভিন্ন ধরনের নাটকগুলো, রেডিও স্টেশনে যে নাটকগুলো হয় সেই নাটকগুলো আমরা শুনতে পাই। বা তোমরা ভূত FM এ শোনো আজকাল, কি ভূতের কি সেই ভূতের নাটকগুলো শুনতে পাও। এইগুলো এভাবে রেডিও স্টেশনে সম্প্রচার হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি এখন যে দুটো ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই আগের সেই পুরাতন রেডিও আর সরি টেলিভিশন, হ্যাঁ, বা আর এটা হচ্ছে আধুনিক টেলিভিশন সেট। এখন এই পুরাতন টেলিভিশন সেটে দেখো এখানে নব আছে, এই নবগুলোকে ঘুরিয়ে বা টিউনিং করে আমরা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানগুলো আমরা দেখতে পেতাম। কিন্তু এই নতুন যে টেলিভিশন সেট, সেই টেলিভিশন সেটে কিন্তু আমরা রিমোটের মাধ্যমে কাজগুলো করে থাকি। এখন রেডিও থেকে টেলিভিশনে যে শব্দ প্রেরণ প্রক্রিয়া প্রায় একই। রেডিও স্টেশন থেকে স্টেশনে যেভাবে সম্প্রচার হয়, টেলিভিশনেও কিন্তু শব্দ সম্প্রচারটা এইভাবেই একইভাবে হয়ে থাকে। তবে টেলিভিশনে যে মানে যে ছবি দেখা যায়, সেই ছবি প্রেরণ প্রক্রিয়াটা এক সময় ছিল কি নির্বাক ছিল, কিন্তু নির্বাক চলচ্চিত্র ছিল, এটা তো তোমরা জানার কথা। তো বর্তমানে কিন্তু এখন সব মানে সেই অনেক আগে থেকে সবার চলচ্চিত্র চালু হয়েছে। এখন সেই টেলিভিশনে ছবি প্রেরণের যে ঘটনাটা ঘটে, সেটা 1926 সালে জন লোজি বেয়ার্ড প্রথম টেলিভিশনের মাধ্যমে ভিডিও বা চলমান ছবি পাঠিয়েছিলেন। এখন যে টেলিভিশনে যে আমরা ছবিগুলা দেখি, সেই ছবিগুলা কি দেখে মনে হয় এটা চলমান একটা ছবি, একটা ঘটনা ঘটছে, সেটাকে আমরা দেখতে পাই। তো এই চলমান ছবিগুলো 1926 সালে জন লোজি বেয়ার্ড এই ছবিগুলা পাঠিয়েছিলেন, এবং এই পদ্ধতিটা ছিল একটা যান্ত্রিক পদ্ধতি। পরে ইলেকট্রনিক্স ব্যবহার করে ছবি পাঠানোর পদ্ধতিটাকে আরো আধুনিক করা হয় বা আধুনিকীকরণ করা হয়। আচ্ছা, তারপর আসে আমরা রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার মানে কিভাবে কাজ করে সেটা তো আমরা জানলাম। সেইভাবে কিন্তু টেলিভিশনে একইভাবে কাজ করে। এখন টেলিভিশনে শব্দ এবং ছবি আলাদা সিগন্যাল হিসেবে পাঠানো হয়। শব্দ পাঠানোর এবং গ্রাহক যন্ত্র সেটা গ্রহণ করে যে শোনার যে প্রক্রিয়াটা, সেটাও একেবারে সম্পূর্ণ রেডিওতে যে আমরা শব্দ শুনি, খবর শুনি, সে একই রকম ভাবে টেলিভিশনে শব্দ পাঠানো হয়। আচ্ছা, কিন্তু ছবি পাঠানোর প্রক্রিয়াটা, আচ্ছা আমরা টেলিভিশনের সম্প্রচার প্রক্রিয়া একটু দেখি। চলমান ছবি বা ভিডিও যদি আমরা পাঠাতে চাই, প্রতি সেকেন্ডে আমরা কি করে 25টা
প্রতি সেকেন্ডে, চিন্তা করে একটা সেকেন্ডে 25টা স্থির চিত্র পাঠাতে হয়। হ্যাঁ, এবং ছবিগুলা পরপর এমন ভাবে যুক্ত করা হয় যাতে সেগুলাকে মানে স্থির মনে না হয়। যেমন আমরা যে কি স্টুডিওতে যে ছবি তুলি, সেই ছবিগুলোকে একটা স্থির চিত্র, কিন্তু এই প্রতি সেকেন্ডে এই যে 25টা স্থির চিত্রগুলা এমন ভাবে যুক্ত করা হয়, প্রত্যেকটা ঘটনা এমন ভাবে যুক্ত করা হয় দেখে টেলিভিশনে মনে হবে যে এটা একটা স্থির চিত্র না, এটা একটা চলমান ছবি, মানে ঘটনাটা তখনই ঘটছে। এখন টেলিভিশনে রঙিন ছবি পাঠানোর জন্য আমরা ক্যামেরায় প্রত্যেকটা ছবিকে লাল, সবুজ এবং নীল এই 3টা মৌলিক রঙে ভাগ করে 3টা আলাদা ছবি তুলে নেয়। এবং টেলিভিশনের ক্যামেরার ভিতরে যে সিসিডি আছে, অর্থাৎ চার্জ কাপল ডিভাইস, সিসিডি মানে হচ্ছে চার্জ কাপল ডিভাইস, ব্যবহার করে আমরা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করা হয়। এবং এই যে বৈদ্যুতিক সিগন্যালকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ ব্যবহার করে ছবিটাকে এই যে মানে প্রতি সেকেন্ডে যে 25টা স্থির চিত্র নেওয়া হয়েছে, এই ছবিগুলোকে লাল, সবুজ, নীল এই 3টা মৌলিক রঙে ভাগ করে 3টা আলাদা ছবি তুলে নিয়ে টেলিভিশন ক্যামেরার ভিতরে সিসিডি ব্যবহার করে বৈদ্যুতিক সিগন্যাল রূপান্তরিত করা হচ্ছে। এবং এই সিগন্যালে রূপান্তরিত করে এটা উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে যুক্ত করা হয় এবং যুক্ত করে এইটা এই যে অ্যান্টেনা, এই অ্যাম্পলিফায়ারে বিবর্ধিত করে তরঙ্গাকার অ্যান্টেনার মধ্যে পাঠানো হয়। এবং এই যে গ্রাহকের যে অ্যান্টেনা, এই যে টেলিভিশনের যে অ্যান্টেনা, সেই অ্যান্টেনা আবার এখানেও কিন্তু আয়নোস্ফিয়ারের মাধ্যমে, আমাদের যে আয়নোস্ফিয়ার আছে বায়ুমণ্ডলের, সেই আয়নোস্ফিয়ারে দিয়ে তরঙ্গ আকারে যাবে গ্রাহকের অ্যান্টেনাতে। টেলিভিশন সেটের যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনাতে যে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গকে গ্রহণ করে সেইটাকে রেকটিফায়ার দিয়ে বাহক তরঙ্গকে মূল ছবির সিগন্যালে প্রেরণ করে। এবং এই সিগন্যাল থেকে 3টা রঙের 3টা ছবিকে এই যে টেলিভিশনের ভিতরে কিন্তু পিকচার টিউব আছে, ক্যাথোড রে টিউব নামে পিকচার টিউব আছে। সেই পিকচার টিউবের, এই টেলিভিশন সেটের পিকচার টিউবের স্ক্রিনে ইলেকট্রন গান নিক্ষেপ করে। ইলেকট্রন গান অর্থাৎ কতগুলো ইলেকট্রন বিম বলা হয়, বিভিন্ন রঙের আলো বিচ্ছুরিত করা হয়। এবং এই যে ইলেকট্রন গান থেকে পিকচার টিউবে কতগুলো ইলেকট্রন ছবি মানে বিভিন্ন রঙের আলো বিচ্ছুরণ করা হয় এবং এইগুলা একটা ছবিকে প্রকাশ করতে সাহায্য করে। এখন এই পিকচার টিউবের বদলে জায়গা করে নিয়েছে যে এলইডি টেলিভিশনের যে লাইটিং ইমিটিং সিস্টেম বা লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, যেটা সেই জায়গাটা করে নিয়েছে কিসের, পিকচার টিউবের যে ইলেকট্রন বিম বিচ্ছুরিত করত। এখন ইলেকট্রন গান দিয়ে ছবি স্ক্রিনে ছবি তৈরি না করে লাল, সবুজ, নীল রঙের ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় এবং তার মাধ্যমে ছবিটাকে স্ক্রিনে দেয়া হয়। যার কারণে কি হয় যে আগের যে পুরাতন টেলিভিশনের এই টেলিভিশনে যে ছবির ঔজ্জ্বল্য, যেটা গুণগত মান যা ছিল, এই এলইডি টেলিভিশনে ছবির গুণগত মান আরো ভালো হয়েছে, আরো বেশি উন্নত হয়েছে। আচ্ছা, তো এখন এই যে পুরাতন টেলিভিশনের চাইতে নতুন টেলিভিশনে বা এলইডি টিভিতে ছবি এবং শব্দের মান ভালো। আচ্ছা, এই ধরনের যে টিভি সম্প্রচার কে আমরা বলি কেবল টিভি, এবং এছাড়াও স্যাটেলাইট টিভি নামেও বিভিন্ন ধরনের স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়, যেগুলো আমরা উপগ্রহের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই অনুষ্ঠানগুলো সম্প্রচারের ব্যবস্থা করে থাকি। আচ্ছা, তাহলে তোমরা এই যে আজকের যে অংশটুকু সেটা হচ্ছে কি, যে অ্যানালগ সংকেত কি, ডিজিটাল সংকেত কি, সেগুলোর ব্যাখ্যা ভালো করে শিখবে। রেডিওতে কিভাবে শব্দ প্রেরণ করা হয়,
রেডিওতে কিভাবে শব্দ প্রেরণ করা হয় সেটা, টেলিভিশনে কিভাবে ছবি সম্প্রচার করা হয়, এই জিনিসগুলো ভালো করে বই থেকে হুবহু পড়ে নিবে।